হ্যালো ভিউয়ার্স, যারা ক্লাস 7-এ পড়ছো তাদের ইতিহাসের নবম অধ্যায় থেকে সাজেশন প্রশ্নগুলো দেখে নাও। আজকের ভারত সরকার, গণতন্ত্র ও স্বায়ত্তশাসন এই অধ্যায়ের নাম। এখান থেকে ইম্পর্টেন্ট প্রশ্নগুলো ভালো করে দেখে নেবে। তোমাদের 3rd ইউনিট টেস্ট সিলেবাসে কিন্তু এই অধ্যায়টা রয়েছে, তাই প্রত্যেকে ভালো করে প্রশ্ন দাগিয়ে নাও। প্রথম প্রশ্ন, মধ্যযুগের ভারতে সরকার বলতে কি বোঝাতো? উত্তর দেখে নাও, শাসনকর্তা বা শাসন ব্যবস্থা। সরকার শব্দটি কোন ভাষার শব্দ থেকে এসেছে? উত্তর ফার্সি শব্দ থেকে এসেছে। তারপরে প্রশ্ন, দিল্লির কোন সম্রাট শাসনের সুবিধার জন্য তার অধীন অঞ্চলকে সরকারে ভাগ করেছিলেন? উত্তর শের শাহ। মনে রাখবে, ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু খুব। এরপরে প্রশ্ন, ইংরেজি গভর্ন শব্দের মানে কি? উত্তর শাসন করা। তারপরে প্রশ্ন, জনগণের নিজেদের মধ্য থেকে শাসক বেছে নেওয়ার পদ্ধতিকে কি বলা হয়? উত্তর গণতন্ত্র বলা হয়। তারপরে প্রশ্ন, তন্ত্র শব্দের অর্থ কি? উত্তর ব্যবস্থা। তারপরে প্রশ্ন, রাজা, সুলতান বা বাদশাহের শাসন ব্যবস্থাকে কি বলা হয়? উত্তর রাজতন্ত্র। এরপরের প্রশ্ন, যে ব্যবস্থায় জনগণ নিজেরাই দেশের তন্ত্র বা ব্যবস্থা ঠিক করেন তাকে কি বলে? তাকে বলে গণতন্ত্র। দেখো, এই অধ্যায়ে শর্ট কোয়েশ্চেনগুলো কিন্তু প্রত্যেকটাই গুরুত্বপূর্ণ, ঠিক আছে? তাই আমি যেগুলো বলছি ভালো করে করবে। এরপরে প্রশ্ন, প্রত্যেক দেশ কিভাবে চলবে তার নিয়ম কানুনকে কি বলে? উত্তর সংবিধান। কোন দেশের সংবিধান লিখিত সংবিধান নয়? উত্তর ইংল্যান্ডের। পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় সংবিধান কোন দেশের সংবিধান? উত্তর ভারতের সংবিধান। ভারতীয় সংবিধানের প্রধান রূপকার কে ছিলেন? উত্তর ডক্টর বি.আর. আম্বেদকর। তারপরে প্রশ্ন, ভারতীয় সংবিধান অনুসারে দেশের সরকার বেছে নেওয়ার জন্য কত বছর পর পর নির্বাচিত হয়? উত্তর দেখে নাও, 5 বছর। এরপরের প্রশ্ন, যে শাসন ব্যবস্থায় কেন্দ্রীয় ও রাজ্য দুরকম সরকারের ক্ষমতায় স্বীকার করা হয় তাকে কি বলে? তাকে বলে যুক্তরাষ্ট্রীয় সরকার। মনে রাখবে। এরপরের প্রশ্ন, কবে ভারতীয় সংবিধান গৃহীত হয় এবং কবে ভারতীয় সংবিধান কার্যকর হয়? দেখো, গৃহীত হয় 1949 খ্রিস্টাব্দের 26শে নভেম্বর, কার্যকর হয় 1950 খ্রিস্টাব্দের 26শে জানুয়ারি। মনে রাখবে। আমরা কবে প্রজাতন্ত্র দিবস পালন করি? ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা তোমরা প্রত্যেকেই জানো, 26শে জানুয়ারি। সুলতানি ও মুঘল যুগে ভারতের সরকার কেমন ছিল? ছিল রাজতান্ত্রিক। তারপরে প্রশ্ন, মন্তেস্কু কোন দেশের বিখ্যাত দার্শনিক ছিলেন? উত্তর ফ্রান্সের। তারপরে প্রশ্ন, ক্ষমতার স্বতন্ত্রীকরণ নীতির কথা কে প্রথম বলেছিলেন? উত্তর মন্তেস্কু। প্রাচীন ভারতের স্বায়ত্তশাসনমূলক সংস্থাগুলোর নাম কি কি? উত্তর সভা ও সমিতি। সংস্কৃত পুর শব্দের অর্থ কি? নগর। শহর বা নগরের স্বায়ত্তশাসনমূলক সংস্থাকে কি বলে? উত্তর পৌরসভা। আর গ্রামের স্বায়ত্তশাসনমূলক সংস্থাকে কি বলে? উত্তর গ্রাম পঞ্চায়েত। পৌরসভার প্রধানকে, প্রধানসভা নয়, পৌরসভার প্রধানকে কি বলে? উত্তর পৌর প্রধান। আর গ্রাম পঞ্চায়েতের প্রধানকে কি বলা হয়? উত্তর প্রধান। ঠিক আছে, এরপরে দেখে নাও 2 অথবা 3 নম্বর প্রশ্ন, বর্তমানে ভারতের শাসন ব্যবস্থার কি কি বৈশিষ্ট্য লক্ষ্য করা যায়? দেখে নাও, আমাদের দেশ ভারতের বর্তমান শাসন ব্যবস্থার কয়েকটি বৈশিষ্ট্য লক্ষ্য করা যায়। তার মধ্যে হচ্ছে গণতন্ত্র, লিখিত সংবিধান, আর রয়েছে যুক্তরাষ্ট্রীয় সরকার। গণতন্ত্রটা কি না, জনগণ নিজেদের মধ্য থেকে শাসক বেছে নেওয়ার পদ্ধতিকে গণতন্ত্র বলে। ভারতের গণতান্ত্রিক শাসন ব্যবস্থা আছে, দেশে জনগণ প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতিকে নির্বাচন করেন। আর লিখিত সংবিধানের ক্ষেত্রে কি কি রয়েছে? ভারতের সংবিধান মেনে শাসন ব্যবস্থা চলে। ভারতের সংবিধান লিখিত সংবিধান এবং পৃথিবীর বৃহত্তম সংবিধান। তাহলে এটা একটা শর্ট কোয়েশ্চেন হয়ে গেল, পৃথিবীর বৃহত্তম সংবিধান কোনটি? ভারতের সংবিধান। ঠিক আছে, যুক্তরাষ্ট্রীয় সরকার কি না, ভারতে যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থা আছে, অর্থাৎ 2 ধরনের সরকার আছে, একটা হচ্ছে কেন্দ্রীয় সরকার, একটা হচ্ছে রাজ্য সরকার। তো এটাই হচ্ছে ভালো একটা প্রশ্ন, তোমাদের পরীক্ষায় আসার মতোই প্রশ্নটা ভালো করে করবে। ঠিক আছে, স্বায়ত্তশাসন বলতে তুমি কি বোঝো? যে শাসনের সরকার অর্থাৎ জনগণ সরাসরি অংশ নিয়ে, যে শাসনের জনগণ সরাসরি অংশ নিয়ে নিজেদের শাসন নিজেরা পরিচালনা করে তাকে বলে স্বায়ত্তশাসন, অর্থাৎ জনগণরা নিজেরাই শাসন চালায়। স্বায়ত্ত শব্দের অর্থ হলো নিজের আয়ত্ত অথবা অধীন। পশ্চিমবঙ্গের স্থানীয় স্বায়ত্তশাসনমূলক প্রতিষ্ঠানগুলিকে দুভাগে ভাগ করা যায়, এক হচ্ছে গ্রামীণ আর এক হচ্ছে পৌর। পৌর কি না, ছোট ও মাঝারি শহরে পৌরসভা, কলকাতা, হাওড়া, চন্দননগর, দুর্গাপুর, আসানসোল, শিলিগুড়িতে পৌর নিগম বা মিউনিসিপ্যাল কর্পোরেশন স্থানীয় স্বায়ত্তশাসন পরিচালনা করে। আর গ্রামীণের ক্ষেত্রে ত্রিস্তর পঞ্চায়েত, গ্রাম পঞ্চায়েত
পঞ্চায়েত সমিতি ও জেলা পরিষদ দ্বারা গ্রামীণ স্বায়ত্তশাসন ব্যবস্থা পরিচালিত হয়। ঠিক আছে, এইভাবে গুছিয়ে লিখবে। এরপরে প্রশ্ন, সরকারের কাজ কি কি? দেখো, দেশের ভোটের আর কি, অর্থাৎ দেশের জনগণ ভোটের মাধ্যমে দেশ চালাবার জন্য যাদের বেছে নেয় তাদের দিয়েই সরকার গঠিত হয়। সরকারের কাজ কি কি? সরকারের কাজ হলো দেশের শাসন ব্যবস্থা পরিচালনা করা, জনগণের কল্যাণ করা, অর্থাৎ জনগণ যাতে ভালো থাকে তার উদ্যোগ নেওয়া, দেশের স্বাধীনতা বজায় রাখা, দেশের শান্তি শৃঙ্খলা বজায় রাখা এবং সামগ্রিকভাবে উন্নতির কাজ করা। ঠিক আছে, আমি যেই প্রশ্নগুলো দিচ্ছি ভালো করে করে যাবে, এর বাইরে কোনো প্রশ্নই আসবে না, এটুকু 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি। তাই প্রশ্নগুলো ভালো করে প্রত্যেকেই তৈরি করতে শুরু করে দাও। এরপরের প্রশ্ন, যুক্তরাষ্ট্র ও সংবিধান কাকে বলে? দেখো, যে দেশে সংবিধান অনুসারে একটি কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারের মধ্যে ক্ষমতা ভাগ করে শাসন ব্যবস্থা পরিচালিত হয় তাকে যুক্তরাষ্ট্র বলে। ভারত একটি যুক্তরাষ্ট্র। ভারতে একটি কেন্দ্রীয় সরকার এবং 28টি রাজ্য সরকার আছে। ওকে, এবার সংবিধান কি বলছে? দেশ কিভাবে চলবে তার নিয়ম কানুনকে সংবিধান বলা হয়। সাধারণভাবে সংবিধানকে দুভাগে ভাগ করা হয়, একটা ভারতের সংবিধান, একটা লিখিত সংবিধান, একটা হচ্ছে অলিখিত সংবিধান। লিখিত সংবিধানের মধ্যে পড়ছে ভারতের সংবিধান, মার্কিন যুক্তরাষ্ট্র সংবিধান, এগুলো হচ্ছে লিখিত সংবিধান। আর অলিখিত সংবিধান কোনগুলো? না, ইংল্যান্ডের সংবিধান হলো অলিখিত। ইংল্যান্ডে দীর্ঘদিন ধরে চলে আসা নিয়মকানুন ও রীতিনীতি মেনে দেশের শাসন ব্যবস্থা কী হচ্ছে? চলছে। এটা লিখিত নয়, এটা হচ্ছে অলিখিত। বাট ভারতের এবং মার্কিন যুক্তরাষ্ট্রে কিন্তু লিখিত, মনে রাখবে। যদি ঘুরিয়ে প্রশ্ন আসে যে দুটো লিখিত সংবিধানের নাম করো যে কোনো দেশের, বা কোন দেশের লিখিত সংবিধান আছে বা লিখিত সংবিধান পাওয়া যায় এমন দুটো দেশের নাম বলো, সবই আনসার কিন্তু ভারতের সংবিধান ও মার্কিন যুক্তরাষ্ট্র সংবিধান কিন্তু হবে। দেখো, একটা বড় কোয়েশ্চেন থেকে কিন্তু ছোটো কোয়েশ্চেন পাওয়া যায়, তাই না? তাই বড় কোয়েশ্চেনগুলো ভালো করে পড়লে অনেক কোয়েশ্চেন আনসার তুমি নিজেরাই বার করতে পারবে। তাই ভালো করে কিন্তু প্রত্যেকেই পড়বে। ঠিক আছে, এরপরে প্রশ্ন, ভারতীয় সংবিধানের উপকার কাকে বলা হয়? চলতি কথায় ভোট হওয়া বলতে কি বোঝায়? দেখো, ভারতীয় সংবিধানের উপকার হলেন ডক্টর BR আম্বেদকর। ভোট হওয়া কি? না, ভারতের সংবিধান অনুসারে দেশের শাসক বা সরকার বেছে নেওয়ার ক্ষেত্রে জনগণের অধিকার আছে। সেই অধিকার অনুসারে প্রতি 5 বছর পর একবার করে নির্বাচন হয়। এই নির্বাচনকে বলা হয় ভোট হওয়া। ঠিক আছে, এর পরের প্রশ্ন, গণতন্ত্র বলতে কি বোঝায়? দেখো, গণ শব্দের অর্থ জনগণ, তন্ত্র মানে ব্যবস্থা, অর্থাৎ যে দেশে জনগণ নিজেরাই নিজেদের গণতন্ত্র বা ব্যবস্থা পরিচালনা করেন তাদের বলা হয় গণতন্ত্র। আমাদের দেশ ভারত কিন্তু একটি গণতান্ত্রিক দেশ। ঠিক আছে, বৈশিষ্ট্য কি? না, গণতন্ত্রে জনগণ নিজেরা নিজেদের মধ্যে শাসক নির্বাচন করেন। শাসক যদি জনগণকে সন্তুষ্ট করতে না পারে তাহলে জনগণ তাকে তার শাসক হিসেবে পুনর্নির্বাচিত করে না, অর্থাৎ তাকে আর শাসক হিসেবে বসায় না। ঠিক আছে, রাজতন্ত্র, রাজ শব্দের অর্থ রাজা, তন্ত্র শব্দের অর্থ ব্যবস্থা, অর্থাৎ রাজা যে দেশের সর্বোচ্চ শাসক হন সেই শাসন ব্যবস্থাকে বলা হয় রাজতন্ত্র। দেশের সর্বোচ্চ শাসক রাজা ছাড়াও রানী, সুলতান, বাদশাহ প্রভৃতি বিভিন্ন নামও হতে পারে। রাজতন্ত্রের দেশের উদাহরণ কি? এখনও যে দেশে রাজতন্ত্র আছে বা যে দেশে রাজা রানী সর্বোচ্চ শাসক হন সেরকম একটি দেশ হলো ইংল্যান্ড। বোঝা গেল? তাহলে রাজতন্ত্র ব্যবস্থা কোথায় রয়েছে? ইংল্যান্ডে রয়েছে। এরপরের প্রশ্ন, সংবিধান বলতে কি বোঝায়? দেখো, প্রত্যেক দেশ কিভাবে চলবে তার জন্য কিছু না কিছু নিয়মকানুন আছে, সেই সব নিয়মকানুনের সমষ্টিকে সংবিধান বলা হয়, অর্থাৎ বিধান শব্দের অর্থ হচ্ছে নিয়ম। বুঝতে পারলে? এই সংবিধানের প্রকারভেদ কি? না, সংবিধান লিখিত বা অলিখিত দুটি হতে পারে। ভারতের সংবিধান লিখিত সংবিধান এবং ভারতের সংবিধান পৃথিবীর মধ্যে সব থেকে বড় সংবিধান। ইংল্যান্ডের সংবিধান অলিখিত একটা সংবিধান। বোঝা গেল? এরপরে বড় প্রশ্ন 5 নম্বরের, ভারতকে কেন গণতান্ত্রিক ও যুক্তরাষ্ট্রীয় বলা হয়? দেশ পরিচালনার সংবিধানের ভূমিকা কি বলে তুমি মনে করো? অর্থাৎ দেশ পরিচালনায় সংবিধানের যে কি ভূমিকা সেটা তুমি কি মনে করো? ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, আসার মতো প্রশ্ন, তাই এটা কিন্তু ভালো করে প্রত্যেকেই দেখো। আর হ্যাঁ, তোমাদের পরীক্ষা কিন্তু 70-এর মধ্যে হবে, তাই প্রত্যেকেই শর্ট কোশ্চেনের পাশাপাশি বড় প্রশ্ন মুখস্থ করতে শুরু করে দাও। আর হ্যাঁ, মুখস্থ করাটা একটা ভালো উপায়, বারবার করে পড়ো। ঠিক আছে, মুখস্থ করতে গেলে কি করতে হবে? বারবার করে পড়ো, গল্পের মতো করে পড়ো, গল্পের মতো করে লেখো, শুধুমাত্র পয়েন্টগুলো কিন্তু ঠিকঠাক লেখো, তাহলেই হবে। ঠিক আছে, দেখো, ভারতকে কেন গণতান্ত্রিক ও যুক্তরাষ্ট্র বলা হয়? ভারতকে গণতান্ত্রিক যুক্তরাষ্ট্র বলা হয়, ভারতকে গণতান্ত্রিক ও যুক্তরাষ্ট্রীয় বলার কারণ হচ্ছে 1 গণতান্ত্রিক, 2 হচ্ছে যুক্তরাষ্ট্রীয়, 3 হচ্ছে দেশ পরিচালনার সংবিধানের ভূমিকা। গণতান্ত্রিক কি বলছে? না, যে শাসন ব্যবস্থা জনগণ নিজেদের মধ্যে থেকে শাসক বেছে নিয়ে শাসন পরিচালনার অংশগ্রহণ করতে পারে তাকে বলা হয় গণতন্ত্র। ভারত একটি গণতান্ত্রিক দেশ। ভারতে 18 বছর বা তার বেশি বয়সের নাগরিকগণ কী করে? ভোট দিয়ে নিজেরা নিজেদের শাসক কী করে? বেছে নেয়, তাই না? যুক্তরাষ্ট্র কি বলছে? না, যে দেশে সংবিধান অনুসারে একটি কেন্দ্রীয় সরকার ও রাজ্য সরকারের মধ্যে ক্ষমতা ভাগ করে শাসন পরিচালিত হয় তাকে বলে যুক্তরাষ্ট্র। ভারতে কিন্তু এই ব্যবস্থাটা রয়েছে। ভারতে এই কেন্দ্রীয় সরকার ও প্রতিটি রাজ্যে একটি করে রাজ্য সরকারও আছে।
তাহলে কেন বলা হয় বুঝতেই পারছো। আরেকটা কারণ, দেশ পরিচালনার সংবিধানের ভূমিকা। বলছে সরকার দেশ পরিচালনা করে, সরকার দেশে জনগণকে ভালো রাখার জন্য। তো দেশ পরিচালনায় সংবিধানের ভূমিকাতে কি বলছে? সরকার দেশ পরিচালনা করে, সরকার দেশে জনগণকে ভালো রাখার জন্য, দেশের শান্তি ও উন্নতির জন্য কাজ করে, আর সরকারকে সংবিধান মেনেই সব কাজ করতে হয়। তাই বলা যায় দেশ পরিচালনায় সংবিধান গুরুত্বপূর্ণ ভূমিকা কিন্তু পালন করে। কি তাই তো? এই কোয়েশ্চেনটা কিন্তু স্টার করে রাখো, ট্রিপল স্টার। তোমাদের কিন্তু পরীক্ষাতে কিন্তু এই প্রশ্নটা আসার সম্ভাবনা রয়েছে, তাই ভালো করে করবে। এর পরের প্রশ্ন, সরকারের কয়টি ভাগ? এই ভাগগুলো কোনটি, কি কাজ করে? বিচার বিভাগকে কেন আলাদা রাখা হয়? এটাও গুরুত্বপূর্ণ প্রশ্ন। দেখো, সরকারের ভাগ, ভারত সরকারকে 3টি ভাগে ভাগ করা যায়, আইন বিভাগ, শাসন বিভাগ ও বিচার বিভাগ। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এবং এই 3টি বিভাগের কাজগুলো কি কি? আইন বিভাগ বলছে আইন বিভাগের কাজ হলো দেশ পরিচালনার জন্য আইন তৈরি করা। শাসন বিভাগের কাজ কি? শাসন বিভাগের কাজ হলো আইন অনুসারে দেশ পরিচালনা করা। বিচার বিভাগের কাজ কি? বিচার বিভাগের কাজ হলো আইন বা সংবিধান অনুসারে দেশ চলছে কিনা বা দেশে জনগণের স্বার্থ রক্ষা হচ্ছে কিনা তা দেখা, এবং এই নিয়ম মেনে না চললে বা নিয়ম ভাঙলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া বা ব্যবস্থা গ্রহণ করা। ঠিক আছে। দেশের বিচার বিভাগকে বাকি দুটো বিভাগ আইন ও শাসন বিভাগ থেকে আলাদা রাখা হয়, কারণ দেশের সমস্ত নাগরিক যাতে সুবিচার পায় তার ব্যবস্থা করা হয়েছে। দেশের আইনের ঊর্ধ্বে কেউ নয়, এটা সবাইকে মানতে হবে। দেশের আইন বা শাসন বিভাগের সঙ্গে যুক্ত ব্যক্তিরাও যদি সংবিধান মেনে না চলেন তবে তাদের বিরুদ্ধেও কিন্তু বিচার বিভাগ ব্যবস্থা নিতে পারে। বোঝা গেল? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, ভালো করে করবে। এর পরের প্রশ্ন, পৌরসভা ও গ্রাম পঞ্চায়েতগুলোর কাজ কি বা এরা কি কি কাজ করে? দেখে নাও এর অ্যান্সার। এটা আমি আর পড়ছি না, তোমরা কিন্তু অবশ্যই পজ করে অ্যান্সারটা দেখে নেবে। খুবই সহজ, এই একটাই কাজ, দুজনের ক্ষেত্রেই সেম। পৌরসভা কি করবে? শহরের শাসন পরিচালনা করবে, আর গ্রাম পঞ্চায়েত গ্রামের শাসন পরিচালনা করবে, সেখানকার উন্নতিটাই তাদের লক্ষ্য। তারপরের প্রশ্ন, প্রাচীনকালে ভারতে এবং অন্য কোথাও গণতন্ত্রের কথা জানা যায় কি? সেই গণতন্ত্র কেমন ছিল বলে তোমার মনে হয় বা তুমি মনে করো? এর উত্তরটাও দেখে নাও। আমি আর পড়ছি না, তোমরা কিন্তু ভালো করে অ্যান্সারটা দেখে নেবে। ওকে, তো এই হলো তোমাদের এই অধ্যায় থেকে সাজেশন প্রশ্ন, এর বাইরে কিছু করার দরকার নেই। ঠিক আছে। পুরো ইতিহাসের টোটাল সাজেশন তো তোমাদেরকে আমি দেবই, কিন্তু তোমাদের এই চ্যাপ্টার বাই সাজেশন তো আগে তৈরি করতে হবে, তারপর তো ফুল বইয়ের সাজেশন। কি তাই তো? তাহলে এগুলো ভালো করে করো, সাজেশন পরে ঠিক পেয়ে যাবে। ঠিক আছে। তো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, ভালো লাগলে লাইক করো ও বন্ধুদের কাছে অবশ্যই শেয়ার করে দিও। আর হ্যাঁ, যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমায় কমেন্টে জানিও। তো আজকে এখানেই দেখা হবে নেক্সট ভিডিওতে। ভালো থেকো সবাই।